সবাইকে স্বাগত জানাচ্ছি পাশ করি অ্যান্টিবায়োটিকে। আজকে আমরা পড়ব বায়োলজি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়টি, যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। ঠিক আছে, এটা একদম তোমাদের দ্বিতীয় বর্তমানে প্রাণী বিজ্ঞানের একদম প্রথম অধ্যায়। তো এই অধ্যায় থেকে অনেক অনেক নৈবিত্তিক গুরুত্বপূর্ণ নৈবিত্তিক আছে, যেগুলো তোমাদের রেগুলার পরীক্ষায় আসে। তো চলো শুরু করি। তো এই অধ্যায়টা জানার আগে আমরা একটা জিনিস জেনে নিব, সেটা হচ্ছে তোমার কিংডম কয়টা। তোমরা আগেও পড়ছো বা বইতেও আছে হয়তো বা 5টা কিংডম আছে। একটার নাম হচ্ছে মনেরা, তারপরে হচ্ছে তোমার প্রোটিস্টা, তারপরে হচ্ছে তোমার ফাঞ্জি, প্লান্টি ও অ্যানিমেলিয়া। কি হচ্ছে অ্যানিমেলিয়া। তো তোমাদের বইতে নর্মালি কথাবার্তা বলা হয়েছে মতো অ্যানিমেলিয়া নিয়ে, বাকি তিনটা নিয়ে অত কথাবার্তা নাই। মরম পড়বো এখন অ্যানিমেলিয়া। তো এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ নৈবিত্তিকগুলো আমরা শুধুমাত্র পড়বো, যেগুলো কোশ্চেন আসতে পারে। এগুলোই আমরা কিন্তু আমাদের পড়ার টপিক, কারণ তোমাদের হাতে খুবই সময় কম সময় শেষ করতে হবে। তো সংঘটনের স্তর ভেদে 4 ধরনের প্রাণী দেখা যায়। স্তর ভেদে। তো এই স্তর ভেদটা কিভাবে করা হয়েছে, যে তোমরা তো জানো যে মানুষের জৈবিক একক হচ্ছে কোষ, মানে দেহের জীবদেহের একক হচ্ছে কোষ। কোষ থেকে অনেকগুলা কোষ মিলে হয় টিস্যু, অনেকগুলা টিস্যু মিলে যখন একটা কাজ করার জন্য হয় তখন এটা হয় কি একটা অঙ্গ কয়েকটা অঙ্গ মিলে ওর অঙ্গতন্ত্র হয়। তো যাদের মনে করো যে লেভেল ওই কোষীয় স্তর বন্ধনে টিস্যু পর্যন্ত যায় না, ধরো স্পঞ্জ, এটা হচ্ছে একটা স্পঞ্জের ছবি। স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বের একটা প্রাণী। ওর দেহ শুধুমাত্র কোষ দ্বারাই গঠিত, কোনো টিস্যু গঠিত হয় না। ঠিক আছে, ও হচ্ছে তোমার এটা হচ্ছে কোষীয় স্তর। আবার টিস্যু স্তর কোনটা? টিস্যু স্তর হচ্ছে যার টিস্যু পর্যন্ত গঠিত হয় কিন্তু অঙ্গ পর্যন্ত হয় না, সে হচ্ছে টিস্যু স্তরের প্রাণী। এটার মধ্যে উদাহরণ কি? হাইড্রা ও জেলিফিশ। মুখস্থ রাখতে উদাহরণগুলোই পরীক্ষার সময় তোমার বেশি আসবে আর কি। তো এরপরে টিস্যু স্তরের পরে আসতেছে তোমার অঙ্গ স্তর, যার মধ্যে অঙ্গ পর্যন্ত তৈরি হয় কিন্তু অনেকগুলো অঙ্গ তৈরি হয় না, অঙ্গতন্ত্র গঠিত হয় না, যে অনেকগুলো অঙ্গ মিললে যে একটা দেহ তৈরি করবে এটা করে না, শুধুমাত্র অঙ্গ পর্যন্ত যায়। সেটা হচ্ছে তোমার প্ল্যানারিয়ার। একটা নাম আছে, নাম হচ্ছে চ্যাপ্টাক্রিমি। আরেকটা হচ্ছে তোমার অঙ্গতন্ত্র স্তর হচ্ছে তোমার মানুষ। আমাদের দেহে অনেকগুলো অঙ্গ আছে না? ঠিক আছে, অনেকগুলো অঙ্গ নিয়ে একটা দেহ তৈরি করছে, জন্য এটা হচ্ছে তোমার মানুষ। অঙ্গতন্ত্র স্তরের হচ্ছে মানুষ, কেঁচো, এগুলো হচ্ছে অঙ্গতন্ত্র। তো যদি পর্বের ভিত্তিতে বিবেচনা করো, পরিফেরার প্রাণীগুলো হচ্ছে তোমার কোষীয় স্তরের। তারপরে নিডারিয়া, মানে যে তোমার হাইড্রার যে পর্বটা, ওইটা হচ্ছে তোমার টিস্যু স্তরের। আর হচ্ছে প্লাটিহেলমিনথেস হচ্ছে অঙ্গ স্তরের। ঠিক আছে, আর উপরে যা কিছু আছে, প্লাটিহেলমিনথেসের উপরে যে তোমার অ্যানিলিডা আছে, অ্যানিলিডা থেকে করোনাটা পর্যন্ত সব হচ্ছে অঙ্গতন্ত্র স্তরের প্রাণী। তারপরে আসে দেহের প্রতিসমতা কি? যে মিলাইলে, মানে একটা জিনিস কাটলে বা এগুলো, মানে এখানে দেখলে বুঝতে পারবো যে 3 ধরনের প্রাণী দেখা যায়: অপ্রতিসম, অরীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম। অপ্রতিসম কি? যে দেহকে সমান 2 ভাগে ভাগ করা যায় না। ধরো স্পঞ্জ, ঠিক আছে, ওর যে আকৃতি, এরকম আকৃতি হয় না, এটা কাটলে কখনো 2 পাশ সমান হবে না। ঠিক আছে, তো এটার বলে তোমার অপ্রতিসম। উদাহরণ কি? স্পঞ্জ, পরিফেরা পর্বের প্রাণী। এরপর আসে কি? অরীয় প্রতিসম হচ্ছে যার একটা কেন্দ্র নিয়ে অনেকগুলা ভাগ করা যায়। ধরো এই দেখো, এই কেন্দ্র থেকে অনেকগুলো ভাগ করছে, দেখো প্রত্যেকটা ভাগ কিন্তু একই রকম, প্রত্যেকটা ভাগই একই রকম। এটার উদাহরণ হচ্ছে হাইড্রা, জেলিফিশ। একটা কেন্দ্র থেকে অনেকগুলো ভাগ করে একই রকম জিনিসপত্র পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার অরীয় প্রতিসম। আর দ্বিপার্শ্বীয় প্রতিসম কি? যেটা হচ্ছে একটা লাইন বরাবর একবারই ভাগ করলে একই রকম আসবে, পরে ভাগ করা যাবে না। দেখো, এটা একটি মাত্র সমতলে 2 সমান্তলে ভাগ করা যায়। এই যে একটা মাত্র সমতলে আমি 2 ভাগ করছি। তো এইরকম হচ্ছে মানুষও যদি মাঝখান থেকে ভাগ করো, 2 পাশে একই রকম দেখতে পাবা। তো প্রজাপতি, মানুষ হচ্ছে উদাহরণ কার? দ্বিপার্শ্বীয় প্রতিসম। মাছ, কেঁচো, মানে উপরের লেভেলের প্রাণী যেগুলা আস্তে আস্তে সুগঠিত হইতে থাকে। তারপর হচ্ছে সিলম জিনিসটা কি? সিলম হচ্ছে দেহ গহ্বর, মানে ক্যাভিটি, দেহের মধ্যে গহ্বর থাকা হচ্ছে তোমার সিলম। তো যাদের সিলম আছে তারা হচ্ছে তোমার সিলোমেট, যাদের সিলম নাই তারা হচ্ছে অ্যাসিলোমেট। আর মাঝামাঝি একটা জিনিস আছে, যাদের আংশিক গহ্বর আছে দেহের মধ্যে, তারা হচ্ছে সিরোসিলোমেট। অ্যাসিলোমেট কারা? যাদের মধ্যে গহ্বর নাই কার? প্ল্যানারিয়া, ফিতাগিরমি। ঠিক আছে, এগুলো হচ্ছে প্লাটিহেলমিনথেস তোমার হচ্ছে
দেহ গহ্বর নাই। তারপরে সিলোমেট, সিলোমেটে যাদের দেহ গহ্বর আছে, কাদের আছে? অ্যানিলিডা, মোলাস্কা, মানুষ, মানে হায়ার লেভেলের উপরের পর্বের প্রাণীগুলার অ্যানিলিডা থেকে শুরু হয়। আর সিউডোসিলোমেট কি আংশিক আছে কার? নেমাটোডার, গোলকির্মি। যে গোলকির্মি, এই যে হচ্ছে তোমার উদাহরণগুলা দেখো, ফ্ল্যাটওয়ার্ম, এটা হচ্ছে তোমার চ্যাপ্টাকির্মি, ফিতাকির্মি, এর মধ্যে কোনো গহ্বর নাই। দেখো এর মধ্যে কোনো গহ্বর নেই, সাদা অংশটা হচ্ছে গহ্বর, এর মধ্যে গহ্বর নাই। সিলোমেটের গহ্বর আছে, আর সিলোমেটের সিউডোসিলোমেটের একটা গহ্বর আছে কিন্তু আংশিক, মানে পুরোপুরি ভালোভাবে নাই, এক সুগঠিত না। তারপরে হচ্ছে তোমার জার্ম স্তর বা ভ্রূণ স্তর। ভ্রূণ কি জিনিস তো সবাই জানো। ভ্রূণ হচ্ছে তোমার একটা জীব গঠিত হওয়ার, মানে জীবের যখন বাচ্চাটা গঠিত হয়, একদম প্রথমে একটা কোষ থাকে, একটা কোষ থেকে বিভাজিত হয়ে আস্তে আস্তে বাড়তে 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 যায় না, একটা থেকে দুইটা, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা 16টা, 16টা থেকে 32, 64 এরকম ভাবে যায়। তো এই প্রথমে যে কোষগুলো তৈরি হতে একটা সময় ভ্রূণীয় স্তরে পৌঁছায়। তো ভ্রূণের মানে এটা হচ্ছে প্রাইমারি লেভেল আর কি, এটা দেহ গঠনের। তো ভ্রূণ স্তরের মাধ্যমে কয়েক ধরনের হয়, ডিপ্লোব্লাস্টিক আর ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক হচ্ছে তোমার দুইটা স্তর থাকে ভ্রূণের। ডিপ্লোব্লাস্টিকে দুইটি স্তর থাকে, দুইটা স্তর থাকে। সবাই নিশ্চয়ই দ্বিতীয় অধ্যায়ে অলরেডি কয়েকবার পড়ছো, হাইড্রা ডিপ্লোব্লাস্টিক প্রাণীর দুইটা স্তর আছে, একটা নাম আছে এক্টোডার্ম, একটা হচ্ছে তোমার এন্ডোডার্ম। আর এদের মাঝখানে কি থাকে? মেসোগ্লিয়া থাকে, তরল। তো আরেক ধরনের হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। তো ট্রিপ্লোব্লাস্টিক তিনটা স্তর কি কি? তিনটা স্তর হচ্ছে তোমার এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, ঠিক আছে? তো এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এই মেসোডার্মটা কিন্তু ডিপ্লোব্লাস্টিকে নাই, ওর থাকে হাইড্রার থাকে মেসোগ্লিয়া, উদাহরণ হাইড্রা। আর তোমার মেসোডার্ম হচ্ছে মানুষ কিছু। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে, মেসোডার্ম থেকে কি কি তৈরি হয়? মেসোডার্ম থেকে তৈরি হয় পেশি, হাড়, রক্ত, এগুলা সব মেসোডার্ম থেকে তৈরি হয়। আর তোমার খণ্ডায়ন দেহ দুই রকমের হইতে পারে, খণ্ডায়িত আর অখণ্ডায়িত। খণ্ডায়িত দেহ কাদের? খণ্ডায়িত হচ্ছে তোমার কীট পতঙ্গ, মানে কিছু মানে ইনসেক্ট যেগুলো আছে। তারপরে হচ্ছে তোমার ওই যে পর্বের, আর্থ্রোপোডা পর্বের আর কি। তারপরে কেঁচো, এদের দেহ হচ্ছে খণ্ডায়িত। আর অখণ্ডায়িত দেহ হচ্ছে তোমার গোলকির্মি, খণ্ড নাই। এটা খুবই ইজি কোশ্চেন। এরপরে দেখবো আমরা আসলে তোমার ইয়াগুলা হচ্ছে পর্বগুলা, কি কি পর্ব আছে? 9টা পর্ব আছে। অ্যানিমেলিয়া তোমার অ্যানিমেলিয়া রাজ্যের 9টা পর্ব আছে। অ্যানিমেলিয়া কিংডমে 9টা পর্ব আছে। পর্বের ইংরেজি হচ্ছে ফাইলাম, 9টা ফাইলাম আছে। তো ফাইলাম হচ্ছে প্রথমে আছে পরিফেরা, এটা হচ্ছে প্রথম ফাইলাম আর কি, পরিফেরা। পরিফেরায় কি থাকে? অসংখ্য অস্টিয়া, মানে অসংখ্য ছিদ্র থাকে, ছিদ্রায়িত দেহ, ছিদ্রযুক্ত প্রাণী। কার আছে? স্পঞ্জের আছে। বৈশিষ্ট্যগুলা কি কি? নালীতন্ত্র আছে, বিশেষ কোষ কোয়ানোসাইট থাকে, সাধারণত অসমিত, ওই যে পড়ছিল শুরুতে যে অপ্রতিসম দেহ। তারপরে আসে তোমার নিডারিয়া। নিডারিয়া কারা? নিডারিয়া ওই যে হাইড্রা তো নিডারিয়া। ওর হচ্ছে ডিপ্লোব্লাস্টিক দেহ আছে, তারপর দেহের মধ্যে গহ্বর আছে, ঠিক আছে? তোমার হচ্ছে এই দেখো সিলেন্টারন বা পাক সংবহন গহ্বর থাকে। রশ্মীয় প্রতিসাম্য দেখা যায়। রশ্মি কি? ওই যে তোমার অরীয় প্রতিসম, যেটা এটা হচ্ছে তোমার অরীয় প্রতিসম। অরীয় এই পর্বের প্রাণী কারা কারা? হাইড্রা আর হচ্ছে তোমার জেলিফিশ, ঠিক আছে? তো তারপরে আসে তোমার প্লাটিহেলমিনথিস বা চ্যাপ্টাকির্মি। চ্যাপ্টাকির্মি হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখা যায়, ঠিক আছে? মানে মানুষের মতো, যেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখা যায়, কোষ গহ্বর নাই, মানে হচ্ছে ও কি দেহ গহ্বর নাই, মানে হচ্ছে অ্যাসিলোমেট, ঠিক আছে? রেচন অঙ্গ হিসেবে শিখা কোষ থাকে। অনেক প্রজাতি পরজীবী, বেশিরভাগ প্রজাতি পরজীবী। প্লানারিয়া, টিএনএ। প্লানারিয়া হচ্ছে তোমার চ্যাপ্টাকির্মি আর কি। আর হচ্ছে তারপর নেমাটোড। নেমাটোড হচ্ছে গোলকির্মি, ঠিক আছে? গোলকির্মির কি আছে? সিউডোসিলোম দেখা যায়, মানে দেহ আংশিক গহ্বর দেখা যায়। আংশিক দেহ গহ্বর দেখা যায়, সবচেয়ে বড় প্রাইমারি উদাহরণ এটা, নবীর থেকে আসলে এটি আসে। তারপর হচ্ছে তোমার টিউব উইথিন এ টিউব, মানে দেহের মধ্যে আরেকটা টিউব আছে, টিউব উইথিন এ টিউব, ঠিক আছে? অ্যাসকারিস হচ্ছে তোমার গোলকির্মি। এই পর্বে একটু পরে আসতেছি, সিরিয়ালি যাই। তো ওইটার পর্বে আমরা এখানে কয়টা পড়ছিলাম? 1 2 3 4টা। 5 নম্বর পর্বটা হচ্ছে তোমার অ্যানিলিডা। অ্যানিলিডা কি? খুবই নর্মাল, একদম উদাহরণ সহ মনে রাখবা। কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। কেঁচো মানে দেহ খণ্ডায়িত দেহ। অ্যানিলিডা মানে হচ্ছে তোমার খণ্ডায়িত দেহ, আংটির মতো ছোট ছোট খণ্ডে বিভক্ত, ঠিক আছে? রচনাঙ্গ নেফ্রিডিয়া, চলনের জন্য সিটা, মানে ছোট ছোট পা থাকে। প্রত্যেক খণ্ডে দেখবে আলাদা আলাদা করে পা থাকে ওদের, ঠিক আছে? প্যারাপোডিয়া বললো এই পা গুলাকে। প্রকৃত সিলোম থাকে, মানে দেহ মধ্যে খুব একদম সুগঠিত গহ্বর আছে এই জায়গার থেকে। তাহলে তোমার ওই যে অ্যাসিলোমেট ছিল কোন পর্যন্ত? অ্যাসিলোমেট ছিল প্লাটিহেলমিনথিস পর্যন্ত। ওর হচ্ছে সিলোম। আর ওর হচ্ছে তোমার একদম সিলোমই আছে, ভালো সিলোম আছে।
তো এটার পরে আসতেছে কোন, এটার পরে আসে তোমার মোলাস্কা। মোলাস্কা হচ্ছে এই যে মোলাস্কা হচ্ছে তোমার শামুক ঝিনুক হচ্ছে মোলাস্কা। উদাহরণ তো খুবই, এখন শামুক ঝিনুকের কথা চিন্তা করলে কিন্তু উদাহরণ তুমি নিজে 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 তৈরি করতে পারবা, অপশনে মিলাই মিলাই পেয়ে যাবা। তো দেহ মেন্টাল পর্দা থাকে, ওই যে উপরের যে শক্ত খোলসটা ওটা হচ্ছে তোমার মেন্টাল পর্দা দ্বারা আবৃত থাকে। অনেক ক্ষেত্রে খোলস থাকে। খাদ্য গ্রহণে রেডুলা বা হচ্ছে রেতিজীব ব্যবহার করা হয়, শামুক, অক্টোপাস। ঠিক আছে, তো এরপরে আসে কি তোমার আর্থ্রোপোডা। তোমার আর্থ্রোপোডা হচ্ছে তোমার এই জায়গার থেকে ইনসেক্ট, মানে আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে তোমার খন্ডায়িত পা, মানে জয়েন্ট আছে পায়ের মধ্যে, পায়ের মধ্যে যাদের জয়েন্ট আছে তাদের হচ্ছে হলো তোমার সন্ধিপদী, মানে পদ মানে তো পা আর সন্ধি মানে হচ্ছে জয়েন্ট, মানে পায়ের মধ্যে জয়েন্ট আছে তারা হচ্ছে আর্থ্রোপোড। আর্থ্রোপোডের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তোমার হেক্সাপোড, তারপর তোমার অক্টাপোড, এরকম অনেক কিছু আছে। হেক্সাপোড যাতে ইনসেক্ট বলে। তো সন্ধিযুক্ত পা থাকে, কাইটিনময় উভয়কঙ্কাল থাকে, হিমোসিল দেহগহ্বর, মানে দেহগহ্বরের মধ্যে হিমোসিল থাকে। ঠিক আছে, হিমোসিল হচ্ছে তোমাদের ওই যে আমাদের যেমন রক্ত থাকে, ইনসেক্টের থাকে হলো তোমার হিমোসিল। এটা প্রাণী কিন্তু বৃহত্তম, সবচেয়ে বেশি প্রাণী এই পর্বের মধ্যে অবস্থিত। পোকামাকড়, মাকড়সা, চিংড়ি এগুলা সব আর্থ্রোপোড। তো এরপর আসতেছে তোমার একাইনোডার্মাটা। একাইনোডার্মা কন্টক ত্বক প্রাণী। কন্টক ত্বক প্রাণী হচ্ছে হলো তোমার দেহের অনেক কাঁটা থাকে, দেহের মধ্যে কাঁটা থাকে, কন্টক ত্বক। ঠিক আছে, তোমার দেহে কাঁটা থাকে, এটা হচ্ছে স্টার ফিশ। ঠিক আছে, এটা হচ্ছে স্টার ফিশ। শুধুমাত্র সামুদ্রিক কিছু প্রাণী আছে এই পর্বে, খুব বেশি নাই। তো দেহে কাঁটাযুক্ত, খুব বেশি নাই বলতে আবিষ্কৃত হয় নাই আর কি। তো দেহে কাঁটাযুক্ত ত্বক থাকে, জল সংবহন তন্ত্র থাকে, মানে ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে ওর মধ্যে। আর হচ্ছে তোমার চলনের জন্য টিউব ফিড ব্যবহার করে। আর শুধুমাত্র সামুদ্রিক প্রাণী। আর হচ্ছে কাঁটাযুক্ত দেহ, এটা হচ্ছে প্রাইমারি তোমার বৈশিষ্ট্য, এটা মনে রাখবা। স্টার ফিশ হচ্ছে একাইনোডার্মাটা। তারপর আসতেছে কর্ডাটা, মানে আমরা যার অন্তর্গত আর কি। কর্ডাটা হচ্ছে পর্ব। তো কর্ডাটা পর্বে আবার কয়েকটা, কর্ডা পর্বে একদম প্রাইমারি বৈশিষ্ট্য হচ্ছে নটোকর্ড থাকবে। জীবনের কোনো না কোনো সময় ওর মধ্যে নটোকর্ড থাকবে। নটোকর্ড থাকলে সে হচ্ছে কর্ডাটা। নটোকর্ড কি জিনিস? নটোকর্ড হচ্ছে তোমার পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু। নটোকর্ড মানে হচ্ছে তোমার মেরুদণ্ড, যেটা বাংলা কথায় মেরুদণ্ড যাকে বলি, মেরুদণ্ড হচ্ছে নটোকর্ড। নটোকর্ড জীবনের কোনো না কোনো সময় যদি থাকে। এখানে একটু ট্রিকি একটা কথা আছে, একটু পরে আসতেছি। তো গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে, পোস্টার্নাল লেজ থাকে, এইরকম তোমার সাধারণত দ্বিপার্শ্বীয় প্রতিসম ট্রিপ্লোব্লাস্টিক, এগুলো কিন্তু আমরা শুরুতেই পড়ে আসছি আর কি। তারপর আসতেছে তোমার এই যে কর্ডাটা, তো ফাইলাম, ঠিক আছে, সাব ফাইলাম আছে, এদের উপপর্ব আছে। ঠিক আছে, উপপর্ব কি কি? তিনটা উপপর্ব আছে। একটা হচ্ছে তোমার ইউরোকর্ডেট, আর একটা হচ্ছে তোমার সেফালোকর্ডেট, আর একটা হচ্ছে তোমার ভার্টিব্রেট। তো এই যে ইউরোকর্ডেট আর সেফালোকর্ডেট, এদের মানে একদম তোমার এদের এই যে ইউরোকর্ডেটের হচ্ছে জীবনের শুধুমাত্র শুরুতে তোমার মেরুদণ্ড দেখা যায় লেজের অংশে। ঠিক আছে, আর পরে আবার দেখা নাও যেতে পারে। সেফালোকর্ডেটের সারা জীবন মেরুদণ্ড থাকে শরীরে। আর ভার্টিব্রেট হচ্ছে মূলত ম্যামালস, তারপরে এভিস, তারপরে হচ্ছে যে আমরা যেসব মানে প্রাণী পশু পাখি হিসেবে বা প্রাণী হিসেবে যাদেরকে মনে করো প্রাইমারিলি দেখি, তারা হচ্ছে সব ভার্টিব্রেটের অন্তর্গত। ঠিক আছে, তো এখন এই ইউরোকর্ডেট আর সেফালোকর্ডেট মূলত সামুদ্রিক, মানে জলজ। ঠিক আছে, শুধুমাত্র ভার্টিব্রেটই তোমার ডাঙায় থাকে আর কি, আসতে পারে। তো এরপরে আমরা যাই, এখন এই যে কর্ডাটা শ্রেণীগুলা যা আছে, তোমার শ্রেণী মানে কি, পরবর্তী যে ট্যাক্সনটা তোমার পর্বের পরে সাবফাইলাম তো গেলাম, সাবফাইলাম তো মূলত ট্যাক্সন না, উপট্যাক্সন আর কি, আমরা এটা হিসাবে রাখি না। তারপর শ্রেণী সমূহ কি কি? 5টা শ্রেণী আছে তোমার কর্ডাটার মধ্যে, ওই ভার্টিব্রেটের মধ্যে। এটা হচ্ছে পিসেস মানে মাছ। ঠিক আছে, মাছ হচ্ছে প্রথম। এটার মধ্যে হচ্ছে তোমার ও পানিতে থাকে, এটা তো মাছ তো পানিতে থাকে সবাই জানো, কিন্তু ওর প্রাইমারি বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার দেহ আঁশ দ্বারা আবৃত, ফুলকার মাধ্যমে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে আজীবন, ফুলকার মাধ্যমে। পানিতে থাকলে অবশ্যই ফুলকা তো ব্যবহার করতেই হবে, আর তো কোনো উপায় নাই, তুমি তো ফুসফুস দিয়ে শ্বাস পানির মধ্যে নিতে পারবে না। তাহলে ফুলকার মধ্যে কে করে? পিসিস বা মাছ। সকল ধরনের মাছ এই শ্রেণীর অন্তর্গত, তিমি কিন্তু মাছ না। তারপর আসে তোমার হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার বৈশিষ্ট্য, হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন কর্ডাটা শ্রেণীভুক্ত আছে কি? অ্যামফিবিয়া। পরেরটা আছে অ্যামফিবিয়া মানে উভচর, ও পানিতেও থাকে ডাঙায়ও থাকে। এখন ওর একটা খুবই খুবই মানে ক্রিটিক্যাল বৈশিষ্ট্য হচ্ছে, ও যখন জন্ম একদম লার্ভা অবস্থা থাকে, ছোট্ট থাকে, তখন ওর থাকে হচ্ছে তোমার ফুলকা, যখন পানিতে থাকে। আর এই ফুলকা ঝরে গিয়ে আস্তে আস্তে ফুসফুস গঠিত হয় যখন ও ডাঙায় বাস করে। তো এই কারণে ও জলে এবং ডাঙায় 2 জায়গায় বাস করে,
এই জন্য ওরে বলে তোমার উভচর প্রাণী, মানে অ্যামফিবিয়া। ঠিক আছে, তো ব্যাং, স্যালামান্ডার এরা হচ্ছে এই অংশ অন্তর্গত, জলস্থল পরিবেশে বাস করে, লার্ভা ফুলকা থাকে, আর প্রাপ্তবয়স্কদের মধ্যে ফুসফুস ও ত্বক দ্বারা শ্বাস নেয়। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ, ওর ছিল 2, ওর হচ্ছে 3। তারপর আসে তোমার রেপটিলিয়া হচ্ছে সরীসৃপ। তো এইখানে ছিল মাছ, জলজ প্রাণী, ঠিক আছে। তারপর আসে উভচর, আর এই যে রেপটিলিয়া ও হচ্ছে স্থলচর। ঠিক আছে, রেপটিলিয়া কিন্তু উভচর না, মাথায় রাখবা। রেপটিলিয়ার কখনো ফুলকা থাকে না, ওর থাকে আজীবনই ফুসফুস। ঠিক আছে, তো যে এই যে রেপটিলিয়া, ওর মানে প্রাইম বৈশিষ্ট্য হচ্ছে ও বুকে ভর দিয়ে চলে। কিভাবে চলে? বুকে ভর দিয়ে চলে। তো এর উদাহরণগুলা কি? উদাহরণ আছে, ধরো মনে করো যে কুমির, তারপরে হচ্ছে যে আমাদের একটা ছবি আছে টিকটিকি, তারপরে হচ্ছে সান্ডা, তারপরে হচ্ছে তোমার গুইসাপ, তারপরে হচ্ছে আরো সাপ, অনেক কিছু আছে। তো তো যারাই বুকে ভর দিয়ে চলে আর মেরুদণ্ড আছে, তারাই হচ্ছে তোমার রেপটাইল বা সরীসৃপ। তো হচ্ছে ওদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয় সাধারণত 3 প্রকোষ্ঠ, কিন্তু কুমির হচ্ছে আলাদা, কুমিরের 4 প্রকোষ্ঠ। এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন, এটা নৈর্ব্যক্তিক আসতে পারে, সবাই মুখস্থ রাখবা যে কুমিরের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট ফুসফুস থাকে। আর এরা ডিম পারে, ডিম খোলসযুক্ত হয়। এই মাছ আর ব্যাঙের ডিম কিন্তু খোলসযুক্ত না, মাথায় রাখবা। এই যে ছোট 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 তোমার উদাহরণের পার্থক্যগুলো, এগুলো মনে রাখবা। দরকার হলে একটা খাতায় সুন্দর করে একটা চার্ট বানাবা, একটা তোমার হচ্ছে টেবিল বানায় মনে রাখবা যে কোনটা কোনটা কি কি পার্থক্য। তো ওর থেকে একটু উন্নত প্রাণী হচ্ছে আবার পাখি। পাখি আবার মনে করো মাটিতে থাকে না, উড়াল দিছে আকাশে। ঠিক আছে, সব পাখি উঠতে পারে না, মুরগি উঠতে পারে না, হাঁস ঠিক মতো উঠতে পারে না, উট পাখি উঠতে পারে না, এগুলো মাথায় রাখবা। তো ওদের প্রাইম বৈশিষ্ট্য হচ্ছে তোমার পালকে আবৃত দেহ, পালকে আবৃত, যেটা উঠতে সাহায্য করে। আর সামনে যে উপাঙ্গ থাকে, মানে হাত বা পা যেটাই বলো তুমি, যে ব্যাঙের ছিল, টিকটিকির আছে, এগুলা হচ্ছে পাখায় রূপান্তরিত হয়েছে, ডানায় রূপান্তরিত হয়েছে। ও হচ্ছে তোমার যেন আকাশে উঠতে পারে, পালকে আবৃত। তারপর ফুসফুস দ্বারা শ্বাস প্রশ্বাস নেয়, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওর কিন্তু 3 ছিল, কুমির শুধুমাত্র 4, কিন্তু ওর সবাই 4 প্রকোষ্ঠ বিশিষ্ট উষ্ণ রক্তের প্রাণী। উপরে যে 3টা দেখতেছো, এই 3টাই ঠান্ডা রক্তের প্রাণী। শুধুমাত্র এই পাখি থিকা শুরু হচ্ছে উষ্ণ রক্ত। ঠিক আছে, ওদের ওই হাড় খুবই ফাঁপা থাকে, যেন উঠতে সাহায্য করে ওদেরকে। তারপর হচ্ছে তোমার কবুতর, কাক, মুরগি, উদাহরণ তো তোমরা জানোই। তারপর হচ্ছে তোমার ম্যামালস। ঠিক আছে, ম্যামালস এর মধ্যে প্রাইম বৈশিষ্ট্য হচ্ছে ও ওর বাচ্চারে বুকের দুধ খাওয়ায়, আর বাকিরা কিন্তু কেউ খাওয়ায় না। স্তন্যপায়ী প্রাণী বলে, স্তন দান করে, মানে মা হচ্ছে বাচ্চাকে স্তন দান করে। এটা হচ্ছে সবার থেকে ওরা আলাদা করে ম্যামালস। ঠিক আছে, তো ম্যামালস কারা? দেহে লোম থাকে, দেখো ওদের কারো দেহে কিন্তু লোম নাই, ওদের দেহে আছে আইস। ঠিক আছে, ত্বক মসৃণ, ওদেরও লোম নাই। কুমিরের তো লোম থাকবে না অবশ্যই। পাখির আছে কি পালক, কিন্তু আমাদের আছে কি মানুষের লোম। ঠিক আছে, লোম থাকে গরু, ছাগল, তারপরে হচ্ছে মানুষ, এটা তো দেখতেছি গায়ে লোম থাকে, সবাই জানোই। স্তন গ্রন্থি থাকে, যা দ্বারা বাচ্চাকে দুধ পান করানো হয়। এটার না এই স্তন থিকা ওর নাম স্তন্য পাইয়ে গেছে, স্তন থিকা পান করে এই জন্য। ফুসফুস দ্বারা শ্বাস প্রশ্বাস, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট ফুসফুস, উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। পরে হচ্ছে তোমার সরাসরি বাচ্চা জন্ম দেয়। দেখো ওরাও ডিম পারে, ওরাও, কিন্তু শুধুমাত্র মানুষ আছে যারা সরাসরি বাচ্চা প্রসব করে লাই। তো মস্তিষ্ক উন্নত, স্নায়ুতন্ত্র জটিল। এখন কিছু ছোট ছোট ব্যতিক্রম আছে, ধরো মাছের ক্ষেত্রে তিমি কিন্তু কোনো মাছ না। তিমি যদি কোশ্চেনে থাকে, তিমি হচ্ছে একটা ম্যামাল। ঠিক আছে, স্তন্যপায়ী প্রাণী, কারণ তিমি ডিম পারে না, তিমিও বাচ্চা প্রসব করে। তিমিও হচ্ছে তোমার ওই সমুদ্রের উপরে শ্বাস নিয়ে আবার নিচে চলে যায়, তারপর হচ্ছে তোমার নিজের বাচ্চা নিজে দুধ খাওয়ায়। আবার এই যে পাখির ক্ষেত্রে ধরো মনে করো যদি এখন বাদুড়ের কথা বলে, বাদুড় কিন্তু পাখি না। যদিও বাদুড় উঠতে পারে, কিন্তু বাদুড় পাখি না। বাদুড়ের হচ্ছে তোমার দেহে পালক নাই, ওর হচ্ছে আঙ্গুলের মাঝখানে এই চামড়া গুলো হলো পাখার মতো আকৃতি তৈরি করে। ও সরাসরি বাচ্চা প্রসব করে এবং বাচ্চারা দুধ খাওয়ায়, স্তনদান করে আর কি। এরপর হচ্ছে দ্বিপদ নামকরণ, এটার থেকে অনেক বেশি নৈমিত্তিক আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। দ্বিপদ নামকরণের আমরা নিয়মগুলো জানবো। প্রথমে হচ্ছে তোমার ধরো একটা নাম হচ্ছে তোমার হোমো স্যাপিয়েন্স। এটা হচ্ছে একটা সাইন্টিফিক নেম। ঠিক আছে, এখন এটার নামকরণের কিছু নিয়ম আছে। ঠিক আছে, নিয়মগুলো হচ্ছে কি কি? অবশ্যই তোমার দ্বিপদ নামকরণ হবে। দ্বিপদ নামকরণের বিষয় নামে 2টা পদ থাকবে। একটা পদের নাম হচ্ছে, এটা হচ্ছে তোমার গণনাম, আর স্যাপিয়েন্স হচ্ছে ওর প্রজাতিগত নাম, প্রজাতি। ঠিক আছে, তো একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। এখন নাম লেখার ক্ষেত্রে যখন তুমি হাতে লিখবা, তখন
নিচে দাগ দিতে হবে। আর যখন প্রিন্ট করবা বা টাইপ করবা তখন কি করতে হবে, ইটালিক অক্ষরে লিখতে হবে। ইটালিক অক্ষরে হেলানো থাকে, একটু দেখো এটা একটু এদিকে হেলানো, এটা হচ্ছে তোমার ইটালিক সিস্টেম, ইটালিক ফন্ট বলে আর কি। তো প্রিন্ট করলে ইটালিক, আর হাতে লিখলে নিচে দাগ দিয়ে দিতে হবে। আর দুই অংশের মধ্যে প্রথম অংশের প্রথম অক্ষরটা শুধুমাত্র ক্যাপিটাল লেটার হবে, আর বাকি সব তোমার ছোট হাতের অক্ষর। দেখো সব ছোট হাতে, শুধুমাত্র প্রথম অংশের প্রথম পার্টটুকু ক্যাপিটাল লেটার। আর হচ্ছে কি এর নামটা আসলে তোমার ল্যাটিনাইজড হয়, ল্যাটিনাইজড করতে নাম রাখতে হয়। দেখা গেছে ধরো ম্যাঙ্গিফেরা, ইংলিশটার নাম রাখছে কিন্তু ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গিফেরা হয়ে গেছে, এরকম অনেক নাম আছে। এখন এই নামকরণটা কন্ট্রোল করে কে? এই যে নামকরণটা তুমি করতে চাইলেই তো অনেক ভাষায়, পৃথিবীর অনেক ভাষায় অনেক রকম নামকরণ করতে পারতেন। কন্ট্রোল করে কে? ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার, ICBN, ICZN। বিএন হচ্ছে বোটানিক্যাল আর জেডএন হচ্ছে জুলজিক্যাল, ঠিক আছে। সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস হচ্ছে কমিশন, এই যে সি। আই তো ইন্টারন্যাশনাল সবাই জানে, জেড এ জুলজিক্যাল তাও মনে থাকে, নোমেনক্লেচার তো সব জায়গায় বুঝোই। কিন্তু এই সিতে কি হয়? সিতে আসলে হয় হচ্ছে তোমার যে কমিশন হয়, এটা সবাই মনে রাখতে পারে না, ঠিক আছে। এটা অনেকে কর্পোরেশন মনে করে, আবার অনেকে মনে করে কমিটি, এসব হবে না, এটা ওই কমিশন। তারপর হচ্ছে প্রাণীদের বৈজ্ঞানিক নামকরণ আন্তর্জাতিক নিয়ম নির্ধারণকারী সংস্থা। এখন ট্যাক্সন কি জিনিস? এই যে একটু এতক্ষণ যে আমরা তোমার ওই পর্বের কথা বললাম, শ্রেণীর কথা বললাম, গণের কথা বললাম, প্রজাতির কথা বললাম, এগুলা সবাই এক একটা ট্যাক্সন, ঠিক আছে। ধরো এই কিংডম মানে রাজ্য, এটা একটা ট্যাক্সন। আবার ফাইলাম মানে পর্ব, এটা একটা ট্যাক্সন। আবার ক্লাস মানে শ্রেণী, ট্যাক্সন একটা। অর্ডার মানে হচ্ছে দল, ওটাও একটা ট্যাক্সন। তারপরে ফ্যামিলি হচ্ছে পরিবার, মানে এটাও একটা ট্যাক্সন। জেনাস হচ্ছে তোমার গণ, এটা একটা ট্যাক্সন। আর স্পিসিস তো প্রজাতি, এটা একটা ট্যাক্সন। মানে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে এক একটা ট্যাক্সন, ঠিক আছে। তো এগুলোর আমরা বলি যে তোমার এক একটা ট্যাক্সন বলি। দুইটা একসাথে ট্যাক্সন বলি না, কিন্তু যে কোনো একটা নাম কিন্তু ট্যাক্সন না, সবাই এক একটা ট্যাক্সন, ঠিক আছে। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপকে ট্যাক্সন বলে, কিংডম, ফাইলাম, ক্লাস, সবাই একটা ট্যাক্সন। আর হোমোনিম হচ্ছে কি, দুইটা ভিন্ন ট্যাক্সনের নাম যদি সেম হয়, ধরো কোনো একটা প্রাণীর জেনাস নামও যেইটা, আবার স্পিসিস নামও সেইটা। ধরো সাপের বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার নাজা এটা হচ্ছে তোমার সাপের বৈজ্ঞানিক নাম। এখন দেখো ওর এই যে গণনাম আছে যা, প্রজাতির নামও তাই। এটা হচ্ছে একটা তোমার হোমোনিম। দুইটা ভিন্ন ট্যাক্সনের নাম একই হয়ে যায়, তাকে হোমোনিম বলে। এটা হচ্ছে সিনোনিম। কি সিনোনিম? হচ্ছে যখন দুইটা প্রাণীর নাম একই হয়, মানে দুইটা প্রাণীর নাম একই রাখে, তখন এটা আমরা বলি হচ্ছে তোমার সিনোনিম, ঠিক আছে। সিনোনিম হইলে, যদি মনে করো আমি একটা প্রাণী আবিষ্কার করছি, নাম রাখছি, তুমি একটা নাম রাখছো, হ্যাঁ, দুজনে ধরো একটা প্রাণীর দুইটা নাম রেখে দিছি, ঠিক আছে। তো এখন যে আগে রাখছে তারটা গৃহীত হবে, ঠিক আছে। যদি সিনোনিম হয় তাহলে যে আগে রাখছে তারটা গৃহীত হবে, মনে রাখবা। তো এই অধ্যায়ে এইগুলোই ছিল আমাদের পড়াশোনা, এখান থেকে নৈবেত্তিক আসতে পারে। তো আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুখে থাকো, পাশ করে সাথে থাকো, আর হ্যাঁ, পড়াশোনাটা করো।